এদিকে হঠাৎ করে ক্ষমতার চেয়ার হারানোর কঠিন ভয়ে পড়েছে আওয়ামী লীগ। আবারও জাতিসংঘ থেকে বাতিল ঘোষণা করা হলো বাংলাদেশের র্যাবের কর্মকর্তাদের। র্যাবে কর্মরত 2 সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার। এটা বাংলাদেশে যে সকল ভারতীয় নাগরিক কাজ করেন বৈধভাবে এবং যারা বৈধ দর্শক, দেশ প্রবাস থেকে দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, একটু জব্দ হয়ে বসুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। দর্শক, ভারত ইতিমধ্যে বাংলাদেশ থেকে 600 কোটি টাকা মেরে নিয়ে গেছে। খবরটা আপনারা জানেন? অনেকেই জানেন না। তো দর্শক, জানতে সাথে থাকুন। শুরুতে আপনাদের জানিয়ে রাখি, 7 জানুয়ারির নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে উটকো ঝামেলা বা বিভিন্ন ধরনের চাপ আসতেছিল, বিভিন্ন ধরনের বিপদ কিন্তু তিনার উপর ঘনিয়ে আসতেছিল। সেই বিপদের ভিতর নতুন আর একটি বিপদ এসে যুক্ত হলো। সেই বিপদটি হলো জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মিশন থেকে 2 জন র্যাব কর্মকর্তাকে বলতে পারেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। দর্শক, বর্তমান সময়ে সাম্প্রতিক কিছু কিছু দুর্নীতিবাজদের দেখা মিলছে বেনজিরের মতো। এই 2 জন র্যাব কর্মকর্তাও কি বেনজিরের ছোট ভাই? তাদের বেনজিরের যমজ ভাই? তারাও কি দুর্নীতি করে? এই কারণে কি তাদেরকে শান্তিরক্ষা বাহিনী থেকে বাদ দিয়ে দিল? আর শান্তিরক্ষা বাহিনী থেকে বাদ দেওয়ার কারণে এই 2 জন র্যাব কর্মকর্তা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেগে গেছে। তো দর্শক, কেন তিনাদেরকে বাদ দিয়ে দিয়েছে সেটা আমরা জাহিদ ভাইয়ের মুখ থেকে শুনবো প্রথমে, তারপর দেখব বাংলাদেশ থেকে ভারত 600 কোটি টাকা কীভাবে মেরে নিয়ে গেল। তো দর্শক, চলুন জাহিদ স্যারের মুখ থেকে প্রতিবেদনটি দেখে আসি, এবং যারা পরবর্তী আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ। দুর্নীতি নিয়ে সাম্প্রতিক ডামাডোল নিয়ে কথা বলতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে একটু দেরি হয়ে গেল। সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট ওগুলো অ্যাড্রেস করতে করতে একটু দেরি হলো। বিষয়টা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। হেডলাইন বাংলা আউটলুক নামে একটা নতুন পোর্টাল, এটার কথা আমি আগেও বলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নিউজ আমাদের সামনে এনে তারা হাজির করেন। মুক্তাদির রশিদ এই রিপোর্টটা করেছেন। র্যাবে কর্মরত 2 সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার। এটা পরে আবার কেউ কেউ মনে করবো না যে বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষী থেকে বাতিল করে দিচ্ছে। আমাদের তো এক ধরনের ওভার স্পেকুলেশনের টেন্ডেন্সি আছে, আর সেটা না, কিন্তু এটারও খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি, এবং এটা সরকারের জন্য এক ধরনের ঝুঁকি বা বিপদও তৈরি করতে যাচ্ছে। নিউজটা কিছু অংশ একটু পড়ি। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কাজ করছেন বা করেছেন এমন অন্তত 2 জন সেনা কর্মকর্তার নামে সম্প্রতি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে। বুঝতে পারছি এখানে কতগুলো সূত্র তাদেরকে জানিয়েছে। দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়েছে। তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি র্যাব 7 অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন। 45 লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে। সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি। অন্যজন হলেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম। তিনি মশিউর রহমানের এই কোর্সমেট। 46 BMA লং কোর্সে কমিশন পান। মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হয়েছিল, তিনি কোনো কথা বলেননি। তবে মাহবুব আলম, যিনি 2 জনের একজন, তিনি বাংলা আউটলুকের সাথে কথা বলেছেন। তিনি বলছেন এটা রুটিন একটা প্রসেস, এটা সিনিয়রদের ডিসিশন। ISPR এর সাথে যোগাযোগ করার কথা ছিল, সেই যোগাযোগ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলছেন তাদের 2 জনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছে, তবে কি কারণে তাদের আবার নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তা তিনি বিস্তারিত জানেন না, ইত্যাদি ইত্যাদি। আমরা এটা পড়ার সাথে সাথে যারা একটু খোঁজ খবর রাখি তাদের মাথায় নিশ্চয়ই ক্লিয়ারলি একটা তথ্য মাথায় চেপে গেছে। সেটা হলো যে ডয়চে ভেলে একটা ডকুমেন্টারি করেছিল বাংলাদেশের এবং সাথে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নিয়ে। তারা জাতিসংঘে শান্তিরক্ষীতে কাজ করছে, ওইটা নিয়ে ডিটেইলড ভিডিও করেছিলাম। হেডলাইনটা ছিল এরকম, 25 মে 2024। এটা আবার প্রতিবাদ করেছিল, এটা হয়েছিল 21 মে প্রচারিত হয়েছিল, 24 মে আবার 25 মে আবার ISPR এটাকে প্রতিবাদ করেছে। ডকুমেন্টারিটার নাম ছিল টর্চারার্স ডিপ্লয়েড অ্যাজ UN পিসকিপার্স। এটার প্রতিবাদ করা হয়েছিল। এমনকি এই প্রতিবাদের মধ্যে শুধু তারাও না, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা নিয়ে
তীব্র প্রতিবাদ করা হয়েছে। তার মানে এখানে মূল কথাটা হচ্ছে ডিনাউন্স করা হয়েছিল। তার মানে তারা যা যা দেখাচ্ছে এটা মিথ্যা, ফালতু, এটা একেবারে গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমি জনাব হাসান মাহমুদ কি বলেছিলেন সেই জায়গাটা একটু পড়ি, তাহলে বোঝা যাবে। জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে। তাদের নিয়ে ডয়চে ভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসার শূন্য, দেশ বিরোধী। এখানেই আছে, যতই মুখে বলুন না কেন, টনক নড়ে গেছে এবং একটা সূত্র জানিয়েছে এখন থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের শান্তিরক্ষা কার্যক্রমে পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা ধরে নিতে পারি, আমরা বুঝে নিতে পারি ডয়চে ভেলের যে ডকুমেন্টারি, সেটার কারণেই এখন এই 2 জন কর্মকর্তাকে ফেরত পাঠানো হলো, মানে পাঠাতে গিয়েও তাদের ইউনিটে ফেরত পাঠানো হলো, জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে পাঠানো গেল না। এর মধ্যে আরও অনেকের বক্তব্য আছে, আমি আর ওগুলোতে যাচ্ছি না, আমি ইন্টারপ্রিটেশনের জায়গাটা বলি। এর মানে কি এবার মহাবিপদ হয়ে গেল সরকারের? আমাদের সরকার বিরোধীদের মধ্যে এক ধরনের অ্যাটিটিউড আছে, আমরা ওভার হাইপ তৈরি করি, মানে এটার মানে জাতিসংঘে বাংলাদেশের সব নিষিদ্ধ হবে না, র্যাবেরও পুরো ঢালাওভাবে নিষিদ্ধ হবে, এখনই না, সেই সম্ভাবনা এখনও নেই। আমি ওই ডকুমেন্টারির একটা অংশ আমি রেফার করব পরের দিকে, কেন আসলে শান্তিরক্ষীতে বাংলাদেশ আরও লম্বা সময় থাকবে, যদিও তার অংশগ্রহণের পরিমাণ কমছে। আমি এটা নিয়েও একটা ভিডিও করে দেখিয়েছিলাম, 1 থেকে 3-এ চলে গিয়েছিল, সম্প্রতি আমি আবার দেখলাম বাংলাদেশ এখন 2-এ আছে, যদিও বলা হয় সর্বোচ্চ, না, 20 সালের পর থেকে বাংলাদেশ আর 1-এ কখনো ছিল না। যাই হোক, ইম্প্যাক্ট কি খেয়াল করে যে 2 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে মনে হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা, গুম, হেফাজতে নির্যাতন, ইভেন মানুষকে মিথ্যা মামলা, হয়রানি, সবই গুরুতর মানবাধিকার লঙ্ঘন। সুতরাং এক্সট্রাজুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম যদি বন্ধ হয়ে যায়, তারপরও আসলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বাহিনীগুলোকে দিয়ে হয়। সমস্যাটা তাহলে কি দাঁড়ালো? আপনি 2 জনকে যখন পাঠাচ্ছেন না, এই তথ্যটা জানা হয়েছে, এখন আপনি জাতিসংঘে পাঠালেন না, কিন্তু এই 2 জনের বিরুদ্ধে আপনি কি কোনো তদন্ত করছেন? আপনি কি সেটা অনুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছেন? তদন্ত মানে এই না যে তারা 2 জন সত্যিকার অর্থেই অপরাধী, জেনুইন একটা বিশ্বাসযোগ্য সিরিয়াস তদন্ত কি তাদের বিরুদ্ধে হচ্ছে, সেটাকে আবার ভিজিবল করতে হবে। এই যদি প্রশ্ন আসে, তাহলে পাল্টা প্রশ্ন, এই এলিট ফোর্সে আরও যারা কাজ করেছে, এটা শুধু সেনাবাহিনী না, এর মধ্যে বিভিন্ন বাহিনী থেকে, এমনকি পুলিশ বাহিনী প্রধানত, তার সাথে আরও বিভিন্ন সামরিক বাহিনী থেকে, আমাদের সশস্ত্র বাহিনী থেকে আসে, তাদের ক্ষেত্রে কি তদন্ত করা হলে ফলাফল কি? এরকম নানান নতুন নতুন তথ্য চাওয়া শুরু হবে, নিশ্চিতভাবেই হবে। আর এটা শুধু কি র্যাব? এখন পাল্টা প্রশ্ন, র্যাব নিয়ে এই ডকুমেন্টারিটা হয়েছে, কিন্তু বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে র্যাব যদিও পুলিশের অধীনে একটা এলিট ফোর্স, কিন্তু সনাতন যে পুলিশ, সেই সনাতন পুলিশও প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই পুলিশ গুম করেছে, সেই পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের এন্তার অভিযোগ আছে। আজ আমি যখন কথা বলছি তখনও কেউ না কেউ এই দেশে পুলিশের কাস্টাডিতে টর্চার হচ্ছে, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়ার বা আরও নানান রকম হয়রানি করার অভিযোগ আছে তো। তাহলে তারা কি জাতিসংঘে যাবে? এই প্রশ্ন আসতে হবে, এগুলো প্রশ্নগুলো আসতে শুরু করবে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে শুধু র্যাব কেন, এই পুলিশের, সনাতন পুলিশের যারা আছে তাদেরও কেন প্রবেশাধিকার থাকবে? নিজ দেশের মানুষকে যিনি মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ধ্বংস করছেন, তিনি যাবেন পিস কিপিংয়ের জন্য? এটা হয় না তো। আরও কি ঝুঁকি আছে সরকারের? আরও ঝুঁকি আছে, ধরলাম আমরা এখন সামরিক বাহিনী থেকে যারা র্যাবে আসছেন, র্যাবে যাওয়ার কারণে যদি তাদের ভবিষ্যতে শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, কারণ শান্তিরক্ষীতে যাওয়ার জন্য তো র্যাব প্রয়োজন, সেনাবাহিনী থেকে এমনি যারা কখনো র্যাবে আসেননি তারাও যাচ্ছেন। সুতরাং র্যাবে আসলে যদি তাদের এই ঝুঁকির মধ্যে পড়তে হয়, সামরিক বাহিনীর সদস্যদের এই বাহিনীতে আসার টেন্ডেন্সি কমারই কথা। তারা কম আসলেন, কিন্তু সাধারণ বা সনাতন পুলিশ বা যারা আছে তারাও যদি এর মধ্যে থাকেন এবং তাদের যদি এই ঝুঁকি তৈরি হয় যে র্যাবে থাকলে বা ভবিষ্যতে ব্রডার পার্সপেক্টিভ, আমি এই জায়গাটারও আমাদের জায়গা থেকে সিরিয়াসলি কথা বলা দরকার বলে মনে করি,
এটা শুধু র্যাব হতে হবে না, এনিবডি। সনাতন পুলিশও যখন মানবাধিকার লঙ্ঘন করে, যাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, তারা তো জাতিসংঘ বাহিনীতে যেতে পারে না। ফলে যেটা হবে, র্যাবেই সাধারণ পুলিশও কাজ করতে চাইবে না, কারণ ওটা আপাতত কথা বলছি, ভবিষ্যতে কী হবে সেটা পরে। সে করতে চাইবে না, কারণ এটা তারও একটা ঝুঁকি তৈরি করবে। কারণ আমরা জানি সৎ উপায়ে, সৎভাবে বেশ ভালো একটা উপার্জনের সোর্স আসলে জাতিসংঘ মিশনগুলো দেয়। সো সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটা তাদের জন্য নিশ্চিতভাবে যে কোনো বিবেচনায় খুবই খারাপ খবর হবে। অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখা দরকার, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনি যখন অত্যাচার, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের কাজগুলো খুব সহজে করে উঠতে পারবেন না, তখন এই রকম সরকারের ক্ষমতায় থাকাটা সমস্যায় পড়ে যায়। যে সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকে, সেই সরকার তীব্র বল প্রয়োগের মাধ্যমে ভীতি সৃষ্টি করে ক্ষমতায় থাকে। তার ক্ষমতায় থাকার মূল বিষয় হচ্ছে এটা যে আমি তোমাকে যে কোনো কিছু করে ফেলতে পারি, মানে মেরেই ফেলতে পারি বিচার ছাড়া, আর সব কিছু তো পারি। সো এই চাপ যদি তৈরি হয় যে মানবাধিকার লঙ্ঘনের সাথে অভিযুক্তরা এই ধরনের মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে, এটা র্যাব হোক, সনাতন পুলিশ হোক, যে কারো, পুলিশ বাহিনীর মধ্যে এই টেন্ডেন্সি ধীরে ধীরে কমে যাবে। এটা যদি কমে যায়, এটা সরকারের জন্য ঝুঁকির ব্যাপার। তাহলে আসলে ওদেরকে একটা বেছে নিতে হবে। ঠিক আছে, আমি কেউ এর মধ্যে হয়তো রাজি হবেন, ঠিক আছে, আমার যাওয়ার দরকার নেই, সরকার আমাকে তো ওই যে বেনজির বা আসাদুজ্জামান মিয়াদেরকে যা যা করা হয়েছে সেরকম যদি ব্ল্যাঙ্ক চেক টেক দিয়ে দেওয়ার আলোচনা হয়, ঠিক আছে, আমি কামিয়ে নেব, আমার ওখানে যাওয়ার আর দরকারই বাকি আছে। হ্যাঁ, সেই ডিলও কেউ নিতে চান, নিতে পারেন, কিন্তু অনেকেই এটার জন্য রাজি হবেন না। তো ফলে যেটা দাঁড়াবে, সরকারের বল প্রয়োগের পরিমাণ কমে আসবে ধীরে ধীরে, এবং বল প্রয়োগের পরিমাণ কমে আসা সরকারের জন্য ঝুঁকি তৈরি করবে। এটা যে শুধু জাতিসংঘ তা না, যে কারো বিরুদ্ধে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক আমেরিকান স্যাংশন বা অন্য কোনো রকম ব্যবস্থা আসতেই পারে। সো এগুলোই হচ্ছে সরকারের ঝুঁকি এবং বিপদ। শুরুর দিকে বলেছিলাম যে জাতিসংঘ শান্তিরক্ষীতে যাওয়াটাই কি বিরাট ঝুঁকির মধ্যে পড়বে? উত্তর হচ্ছে না, খুব বড় ঝুঁকিতে পড়ছে না সহসা অন্তত। কারণ ওই ডকুমেন্টারিতে ডয়চে ভেলেতেই আছে খুব ক্লিয়ারলি, সেটা হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো এক ধরনের ব্ল্যাকমেইল করে জাতিসংঘকে, বাংলাদেশও করেছে। সেটা হলো, এই যে আমরা সর্বোচ্চ বলি, এটার মধ্যে গর্ব নেই আসলে, এটা একটা ডার্টি জব বলে মনে করে তারা। উন্নত বিশ্বের সোলজাররা ইনক্রিজিংলি ফিরে আসছে এবং তারা সেখানে টাকা দিচ্ছে যে তোমরা এই আমাদের মতো দেশ, আপনি টপ লিস্টে দেখবেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এইসব দেশের সোলজাররা সবচেয়ে ওপরে আছে। এরা তো পৃথিবীর শ্রেষ্ঠতম সেনাবাহিনী না, ফরেনি ইন এনি কনসিডারেশন, কিন্তু তারাই যায়। কারণ যে বললাম, এই কাজগুলো অনেক উন্নত বা মাঝারি উন্নত দেশগুলো এই কাজগুলো করতে চায় না। খারাপ পরিবেশ, খারাপ জায়গায় থাকা, জীবনের ঝুঁকিও আছে। আমাদের বেশ অনেকজন এখন থেকে যদি হিসাব করি, পিসকিপার মারা গিয়েছিলেন এই মিশনগুলোতে গিয়ে। ফলে তারা এইরকম এক ধরনের ব্ল্যাকমেইল করে যে তুমি আমার এগুলো নিয়ে খুব বেশি চাপ দিলে আমি তো সোলজার পাঠাতে পারবো না। এখন জাতিসংঘের মিশনে সোলজার যদি লাগে, তাদের এগুলো এক ধরনের ইগনোর করার টেন্ডেন্সি তৈরি হয়। সো শর্ট টার্মে সরকার খুব বেশি সমস্যায় পড়বে না, কিন্তু যে বললাম সংখ্যাটা কমবে এবং আস্তে আস্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খবরটি খুবই ছোট একটি বিষয় এবং টাকার অঙ্কে অত বড় কিছু নয়। সেটি হলো, বাংলাদেশে যে সকল ভারতীয় নাগরিক কাজ করেন বৈধভাবে এবং যারা বৈধ চ্যানেলে বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠান, এরা কত টাকা পাঠান, এরকম একটি হিসাব আমাদের যে অর্থমন্ত্রী আমাদের সংসদে তুলে ধরেছেন। সেটি হলো, গত 10 মাসে বাংলাদেশ থেকে এভাবে 600 কোটি টাকা, আবার বলছি, বাংলাদেশ থেকে গত 10 মাসে 600 কোটি টাকা বেতন, ভাতা, বোনাস হিসেবে এই ভারতীয় নাগরিকরা যারা বাংলাদেশে চাকরি করে তারা ভারতে পাঠিয়েছে। তো অর্থমন্ত্রীর এই বক্তব্য নিয়ে নিদারুণ বিতর্ক চলছে। এর কারণ হলো, আমরা জানি যে ওয়ার্ক পারমিট নিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠায় বা ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের দেশে কাজ করে, আয়কর পরিশোধ করে এবং নিয়ম মানে, এদের সংখ্যা 1 থেকে 2%। বাকি 98 বা 99% যে ভারতীয় বাংলাদেশে কাজ করে, বলতে গেলে অবৈধভাবে, এবং কেউ বলেন যে এদের সংখ্যা প্রায় 10 লাখ। এবং আমাদের দেশে এই কথাটি এইভাবে প্রচলিত না হলেও কিছুদিন আগে
ভারতে এরকম প্রকাশিত হয়েছিল যে ভারতে যে সকল দেশ থেকে বৈদেশিক মুদ্রা আসে, আমাদের যেমন সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে মধ্যপ্রাচ্য থেকে, কখনো সৌদি আরব থেকে, কখনো সংযুক্ত আরব আমিরাত থেকে, এরপরে কয়েক বছর আবার আমেরিকা থেকে এসছে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স। তো এরকম ভারতেরও রেমিটেন্সের যে উৎসগুলো রয়েছে, সেই উৎসর মধ্যে নাকি বাংলাদেশকে দেখানো হয়েছে দ্বিতীয় বৃহত্তম উৎস হিসেবে। তো সেটা যদি হয় তাহলে বাংলাদেশ থেকে ভারতে প্রতি বছর কত টাকা যায়? এখন সেই কত টাকার ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আমরা এই মুহূর্তে বাংলাদেশ $50 বিলিয়ন আমরা আয় করছি, বিদেশ থেকে আসছে টাকা সারা দুনিয়া থেকে। তো একক দেশ থেকে যদি সৌদি আরব থেকে চিন্তা করেন, কিংবা মধ্যপ্রাচ্যের সেই কুয়েতের কথা চিন্তা করেন, সংযুক্ত আরব আমিরাতের কথা চিন্তা করেন, ওমান, কাতার, বাহরাইনের কথা চিন্তা করেন, অথবা আমেরিকার কথা চিন্তা করেন, এটি কত হবে? হয়তো $1 বিলিয়ন বা $2 বিলিয়ন। তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা কোনো একক দেশের ক্ষেত্রে, তাহলে বাংলাদেশ থেকে এই যে ভারত যে হিসাবটা দিল, তাদের যে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্সের যোগানদাতা বাংলাদেশ, তাহলে কত টাকা বাংলাদেশ থেকে যাচ্ছে? এগুলো নিয়ে বিভিন্ন মহলে, সরকারি মহলে তো আসলে কথা হয় না, সরকার বিরোধী মহলে কিন্তু ব্যাপক আলাপ আলোচনা হয়। এবং এই আলাপ আলোচনার কোনো ভিত্তি থাকুক বা না থাকুক, এটি কিন্তু ক্রমশ ডালপালা বিস্তার করছে এবং মানুষের মনকে ভারী করছে। এবং নানা রকম গুজব, যে ওখানে এই ভারতীয় লোক কাজ করছে, ওখানে ওই ভারতীয় লোক কাজ করছে, এখানে এই ভারতীয় ব্যবসা করছে, ওখানে ওই ভারতীয় মারোয়ারিরা ব্যবসা করছে। এবং মাঝে মাঝে আমরা এগুলো দেখতে পাই যে আমাদের দেশে যে হুন্ডি ব্যবসাটা হয়, সেই হুন্ডি ব্যবসাটা মূলত বেশিরভাগ হুন্ডি নিয়ন্ত্রণ করে ভারতীয় মারোয়ারিরা, সেই মারোয়ারি ব্যবসায়ী। এবং এদের একটা বিশাল সিন্ডিকেট রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, তারপরে কুমিল্লাতে, তারপর বেনাপোলে, যশোরে, তার সঙ্গে বাংলাদেশি গ্রুপ রয়েছে। এবং এর মধ্যে একসময় কাজল নামে এক লোক ধরা পড়লো, খুব হই হুল্লোড় হলো তাকে নিয়ে। এবং এই হুন্ডি ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের যে হুন্ডি ব্যবসায়ী রয়েছে, তাদের মাঝে মধ্যে ক্ল্যাশ হয়, যুদ্ধ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। এবং এরই ধারাবাহিকতায় একজন সংসদ সদস্য আনার, তিনি কলকাতায় নির্মমভাবে নিহত হলেন। তো কাজেই যদি আপনি এভাবে যারা বাংলাদেশে কাজ করে এবং টাকা পাঠায় তাদের হিসাব ধরেন, তার বাইরে যদি চোরাচালান ধরেন এবং এই হুন্ডি ব্যবসা ধরেন, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে লেনাদেনা হচ্ছে, সেই লেনাদেনায় আমরা বৈধ পথে এলসি করে যে টাকা ভারতের সঙ্গে লেনদেন করছে, এখন বাংলাদেশের 1 নম্বর ট্রেড পার্টনার হলো ভারত, দ্বিতীয় কিন্তু চায়না। আমরা এখনও চায়না থেকে যে আমদানি করি, সেই আমদানির ভলিউমে ভারতের সঙ্গে আমাদের তুলনাই হয় না। ভারত এখনও 1 নম্বর, অর্থাৎ আমরা সবচেয়ে বেশি পণ্য বৈধ পথে ভারত থেকে আমদানি করি। কিন্তু চীনের সঙ্গে আমাদের কোনো চোরাকারবারির কোনো লেনাদেনা নেই, কোনো হুন্ডি ব্যবসায়ীদের মানে সেই হুন্ডি লেনদেন নেই আমাদের। ফলে সীমান্তের কাঁচামরিচ, সীমান্তের ডিম, গরু, ফেন্সিডিল, গাঁজা, সোনা, পেট্রোল, চিনি, এই যত রকম যে চোরাকারবারি হচ্ছে, তা যে বৈধ ব্যবসা আছে ভারতের সঙ্গে তার প্রায় দ্বিগুণ। এবং আমরা যদি বৈধ পথে পেঁয়াজ আমদানি করি 1 কেজি, অবৈধ পথে হয়তো 2 কেজি চলে আসে। তো সব মিলিয়ে এই যে ভারত আমাদের কাছ থেকে নিচ্ছে, বৈধ পথে নিচ্ছে, অবৈধ পথে নিচ্ছে, এবং নেওয়ার পরেও আমাদের উপর যে চাপ তারা প্রয়োগ করছে নানাভাবে, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, এবং আমাদের এদেশের কোনো কিছু বিকশিত। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন জনাব গোলাম মোল্লা রনি সাহেবের মুখ থেকে। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আপনারা দেখলেন, বক্তব্য শুনলেন। তেনার সাথে আপনারা সহমত কিনা, তেনার বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি কমেন্ট করবেন অবশ্যই আমাদের জানাবেন। শুরুতে দেখলেন শান্তিরক্ষা বাহিনীর মিশন থেকে যে সেনা ল্যাবকে বাদ দেওয়া হয়েছে, কোন কারণে বাদ দেওয়া হয়েছে আপনারা তো দেখলেন। এখনও সেই বিষয়টি স্পষ্ট না, হতে পারে
মানবাধিকার লঙ্ঘন কিংবা টাকা পাচার দুর্নীতি এই কারণেই হয়ে থাকে, এই কয়েকটার ভিতরে আছে হয়তো। তো দর্শক, এর রব সম্পর্কে আপনাদের কী ধারণা, কী বলার আছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আপনারা জানেন র্যাব যখন ক্ষমতায় ছিল, যখন তাদের স্যাংশন দিয়েছিলেন, তখন কিন্তু তারা প্রতিদিনই একজনকে না একজনকে অন্যায়ভাবে ক্রস ফায়ার দিত। এতে একটু দুর্নীতি কমেছিল না, তারা অন্যায়ভাবেই করছিল। তো দর্শক, র্যাব সম্পর্কে আপনার কি বলার আছে অবশ্যই কমেন্টে লিখে যান এবং পরবর্তী আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।